তৃণমূলের একজন নেত্রী আছে আর চামচা আছে, অগণিত চামচা আছে। এই অগণিত চামচাদের যদি বলা হয় যে সামনের 5-6 ঘন্টা তোমরা এক পায়ে দাঁড়িয়ে থাকবে, তারা দাঁড়িয়ে থাকবে। তাদের যদি বলা হয় যে তুমি এফিডেভিট করে ঘোষণা করে দাও যে আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে, তারা তুলে দেবে। রাহুল গান্ধীর একটু মানে বলতে হবে একটু জড়বুদ্ধি আছেন, জড়বুদ্ধি, ওর বুদ্ধি পাকেনি। এই 6-7 বছর বয়সে যেরকম বুদ্ধি ছিল সেরকম বুদ্ধি আছে, কারণ উনি এই দেশের আইনে বিশ্বাস করেন না, উনি শরিয়া আইনে বিশ্বাস করেন। ওদের মাথায় একটা চিন্তা আছে কি করে দেশে এই শরিয়া আইন আনা যায়। বুদ্ধিজীবীরা যে একেবারে কিছু করেন তা নয়, করেন না তা নয়। মমতা ব্যানার্জি একবার দাঁড়িয়ে সিএ এর নিন্দে করেছিলেন, তাতে 4 জন বুদ্ধিজীবী যাদের আমি এককালে শ্রদ্ধা করতাম, এখন করি না, তারা দাঁড়কাকের মধ্যে কে কে ছি ছি, কে কে ছি ছি এইরকম মুখ বেদান করে কতগুলো কথা বলতে লাগলেন। কিন্তু তারা এই সমস্ত জিনিসের নিন্দা করবেন না। তৃণমূল নেতৃবৃন্দ বলে কিছু নেই, তৃণমূলের একজন নেত্রী আছে আর চামচা আছে, অগণিত চামচা আছে। এই অগণিত চামচাদের যদি বলা হয় যে সামনের 5-6 ঘন্টা তোমরা এক পায়ে দাঁড়িয়ে থাকবে, তারা দাঁড়িয়ে থাকবে। তাদের যদি বলা হয় যে তুমি এফিডেভিট করে ঘোষণা করে দাও যে আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে, তারা তুলে দেবে। এগুলো মানুষই নয়, এগুলো হচ্ছে একেবারে মানে তল্পিবাহক নোংরা ধরনের, কি বলবো, নোংরা ধরনের যেসব কথা মুখে আসছে আর না বলাই ভালো। তো পুরোপুরি মানুষ নয় আর কি এগুলো। তো এই ধরনের লোকে এরকম ধরনের কথা বলবে, তার মধ্যে আশ্চর্যের কি আছে? কিন্তু কুণাল ঘোষ তো বলছেন যে রাজ্যপালের নাকি কোনো আনটোল্ড স্টোরি আছে যেটা তিনি ফাঁস করে দিতে পারেন। কুণাল ঘোষ তো আজ পর্যন্ত কত কথাই বললো আর কত রকম ভয়ই দেখালো। আনটোল্ড স্টোরি, রিটোল্ড স্টোরি, বারবার টোল্ড স্টোরি করুক না কুণাল ঘোষ, আজকেই করুক না। কুণাল ঘোষের এই গাল ফুলিয়ে ফুলিয়ে ঘোষণা তো বহুদিন ধরে শুনছি। প্রথমে শুনেছিলাম যে কুণাল ঘোষের মুখে ঘোষণা যে সারদার পুরো টাকা মুখ্যমন্ত্রীর ঘরে আছে, সেই ঘোষণাটার কি হলো? তারপরে কুণাল ঘোষ ওখানে যেতে যেতে গাড়িতে উঠতে উঠতে বলেছিলেন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন, সেই ঘোষণাটার কি হলো? এগুলো সবই দেখতে হবে, একসঙ্গে সামগ্রিকভাবে দেখতে হবে, তাহলেই কুণাল ঘোষের কথার গুরুত্বটা মানুষ বুঝতে পারবেন। একটু রাহুল গান্ধীর প্রসঙ্গে আসি। রাহুল গান্ধী হিন্দুদেরকে হিংসাত্মক বলে উল্লেখ করছেন। বোঝা যাচ্ছে না যে রাহুল গান্ধী তার হিন্দুদের প্রতি কেন এত বিতৃষ্ণা, আর হিন্দু সমাজকে অপমান করছেন রাহুল গান্ধী, এবং তারপরেও দুঃখিত নন মোটেই। তিনি বলছেন যে যা মনে হয়েছে তাই বলেছি, আমার কথা রেকর্ড থেকে বাদ দিলেও একই রকম থাকবে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে বলছেন যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরো হিন্দু সমাজকে হিংস্র বলা একটা অত্যন্ত গুরুতর বিষয়। কি বলবেন? আমি এই বিষয়ে নরেন্দ্র মোদীজির সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। রাহুল গান্ধীর একটু মানে বলতে হবে একটু জড়বুদ্ধি আছেন, জড়বুদ্ধি, ওর বুদ্ধি পাকেনি। এই 6-7 বছর বয়সে যেরকম বুদ্ধি ছিল সেরকম বুদ্ধি আছে, উনি সেই রকম কথা বলেন। এইসব কথার জন্য তো ওকে দায়িত্ব ধরা যায় না, ওর ঘাড়ে দায়িত্ব ফেলা যায় না, এই সমস্ত কথা ব্যাপার যায় কি? কিন্তু স্যার যে বিষয়টা মানে আমরা বারবার দেখছি যে কোনো মুসলিম সমাজকে নিয়ে কোনো কথা বললে বা তাদের ধর্ম নিয়ে কোনো প্রশ্ন তুললে সেখানে তারা একেবারে রেড়ে করে পড়েন, এমনকি দাঙ্গা লেগে যাওয়াটাও কোনো বিচিত্র ব্যাপার নয়। কিন্তু হিন্দুদের সম্পর্কে বারবার এমন কটু মন্তব্য বিভিন্ন সময় বিভিন্ন জন করে এসেছেন, কিন্তু তাও কোনো হিন্দু সমাজের যেন ঘুম ভাঙছে না। মানে হিন্দুদের মধ্যে সেই একতাটা কেন আমরা দেখতে পাই না যেটা ইসলামদের মধ্যে রয়েছে? এই জিনিসটা মোহনদাস গান্ধী আমাদের শিখিয়েছেন। মোহনদাস গান্ধী 1921 সালে যে মালাবারে যে হিন্দু খুন হয়েছিল, 10,000 হিন্দু খুন হয়েছিল, তার প্রতিক্রিয়া হিসেবে বলেছিলেন যে ওদের ধর্ম যা বলে ওরা তাই করেছে, ওরা ধর্ম অনুযায়ী আচরণ করেছে, ওরা ধর্মভীরু, ওরা ঠিকই করেছে। এরপর থেকে আস্তে আস্তে উনি যত নিজের নেতৃত্বটাকে গুটিয়ে আনতে কনসলিডেট করতে লাগলেন, তেমনি মানুষের মনে এই বিশ্বাস আস্তে আস্তে জন্মাতে লাগলো হিন্দুদের মনে, যে হিন্দুদের সম্বন্ধে কোনো
পজিটিভ কথা বলা পাপ। হিন্দু কোনো ভালো কাজ করতে পারে না, ভালো কাজ সমস্ত মুসলমানরা করবে। এটার কারণ হচ্ছে মোহনদাস গান্ধীর মনে একটা ধারণা ছিল যে এই করলে উনি মুসলমানদের মন পাবেন, যে হিন্দুদের যত খুশি গালাগালি করো, কিছু এসে যায় না, কোনো হিন্দু প্রতিবাদ করবে না, তিনি নিজেই তো হিন্দু। আর যখন নাকি হিন্দুরা মুসলমানরা হিন্দুদের এ করবে, তখন উনি বলবে যে না না, তো ঠিকই করেছে, ওদের ধর্মে যা বলেছে ওরা তাই করেছে, ও বেচারাদের কি দোষ। এই জিনিস মোহনদাস গান্ধী আগাগোড়া করে গেছেন। কলকাতায় যে দাঙ্গা হয়েছিল 1946 সালে, যাতে আনুমানিক 10 থেকে 15,000 লোক 4 দিনের মধ্যে মারা গিয়েছিল। তারপরে নোয়াখালীতে যে হিন্দু হত্যা হয়েছিল 1946 সালে, সেই সময়ে ওই রকম ধরনের খুন, ধর্ষণ এবং বাড়ি অগ্নিসংযোগ ইত্যাদি এবং মানুষকে গৃহচ্যুত করা, এই সমস্ত ঘটনা হয়েছিল। গান্ধী তাদের সম্বন্ধে একটি কথা বলেননি, তাদের নিন্দায় একটি কথা বলেননি। উল্টে যখন 1948 সালে পাকিস্তান ভারত আক্রমণ করলো এবং সর্দার প্যাটেল বললেন যে পাকিস্তান ভারত আক্রমণ করেছে, ভারতের কিছু টাকা পাকিস্তানকে দেওয়ার ছিল, আমরা দেব না, মহাত্মা গান্ধী অনশনে বসে গেলেন। কারণ দোষ হিন্দুদের, যাই হোক না কেন দোষ হিন্দুদের। হিন্দু মুসলমান কোনো দোষ করতে পারে না, মুসলিম ক্যান ডু নো রং। এই ধারণা মোহনদাস গান্ধী মানুষের মনে ঢুকিয়ে দিয়ে গেছেন। এটা একটা হিন্দু গিল্ট বলে এটাকে। এই হিন্দু গিল্ট মোহনদাস গান্ধী মানুষের মনে ঢুকিয়ে দিয়ে গেছেন, এবং তার ফলে আজকে আমাদের মানে সমাজ জীবনে যে বিকৃতি এসছে, এটা এই কারণেই এসছে। এটাই হচ্ছে কারণ। পশ্চিমবঙ্গে মুসলিম রাষ্ট্রের শাসন চালু হয়ে গেছে এবং সবচেয়ে বড় সমস্যার বিষয় হলো যে এখানে মুসলিম রাষ্ট্রের নিয়ম চালু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে হিন্দুরা জয় শ্রীরাম বলতে পারেন না এবং সরস্বতী পুজোও করতে পারেন না। এই কথা বলছেন বিষ্ণুপুরের বিজেপি নেতা সৌমিত্র খাঁ, কি বলবেন? ঠিকই বলেছো তো, এরকম অনেক জায়গা আছে যেখানে হিন্দুরা সরস্বতী পুজো করতে পারে না, শাঁখ বাজাতে পারে না, কাঁসর ঘন্টা বাজাতে পারে না, অনেক জায়গা আছে। আস্তে আস্তে এগুলো ছড়াবে, কারণ একটা যে সংখ্যা তো বাড়ছে, একদিকে অনুপ্রবেশ হচ্ছে, আরেকদিকে অবারিত প্রজনন হচ্ছে। এক একটি পরিবারে, হিন্দুর পরিবারে 1টি সন্তান, 2টি সন্তান, আর ওই দিকে 10টি সন্তান, 12টি সন্তান, 14টি সন্তান। স্বাভাবিকভাবে সংখ্যা বাড়ছে, এবং এই সংখ্যা মানেই ভোট। এইটা দেখে তথাকথিত সেকুলার রাজনীতিকদের তো জিভ দিয়ে জল পড়ছে, তুমি আটকাবে কি করে? যাকে মারা হয়েছে তিনি অপরাধ করেছেন, এতখানি তার বিরুদ্ধে মানে তাকে নিয়ে যে আগুন জ্বলে গেল, যে কেন তাকে ওভাবে সালিশি সভায় ডেকে পিটুনি দেওয়া হলো এবং সাধারণ লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, দেখার এত কিছুর পরেও তাকে শোকজ করা হলো তৃণমূলের পক্ষ থেকে। তারপরেও তিনি বলছেন যে ওই মহিলা অপরাধ করেছেন। তার মানে হচ্ছে যে এই হামিদুল তিনি নিজের কাজ সম্বন্ধে লজ্জিত নন, তিনি মনে করেন তিনি ঠিকই করেছেন। যেরকম সেই 1921 সালে, আজ থেকে 104 বছর আগে, মুসলমানরা মালাবারের 10,000 হিন্দুকে মেরে ঠিকই করেছিল, যেমন কলকাতায় 1946 সালে দাঙ্গা আরম্ভ করে মুসলমানরা ঠিকই করেছিল, তেমনি এই হামিদুলও মনে করেন যে উনি এখানে চাবুক মেরে, মহিলাকে চাবুক মেরে ঠিকই করেছেন। কারণ উনি এই দেশের আইনে বিশ্বাস করেন না, উনি শরিয়া আইনে বিশ্বাস করেন। ওদের মাথায় একটা চিন্তা আছে, কি করে দেশে এই শরিয়া আইন আনা যায়। এই শরিয়া আইন আনা গেলে পরে কিন্তু সব বিষয় আনা যাবে না, সেটাও খেয়াল রাখতে হবে, সব বিষয় আনা যাবে না। একজন বর্তমানে কি আছে, বর্তমানে ধরো যে আমাদের আইন আছে তার মধ্যে দেওয়ানি আইন আছে, ফৌজদারি আইন আছে। সদ্য ফৌজদারি আইনটা বদল হলো, কিন্তু ফৌজদারি আইনে আছে যে ধরো একজন হিন্দু চোর ধরা পড়লো বা মুসলিম চোর ধরা পড়লো, দুজনেরই 3 বছরের দাঙ্গা হবে। শরিয়া আইনে আছে যে কোনো মুসলিম যদি চুরি করে ধরা পড়ে তাহলে তার হাতটা এখান থেকে কেটে দেওয়া হবে। কিন্তু সেটা চালু করা যাবে না, সেটা চালু করা যাবে না। কোনটা চালু করা যাবে? মুসলিমরা 4টে বিয়ে করতে পারবে, মুসলিমরা ইচ্ছে মতো তার স্ত্রীকে কোনোভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে তালাক দিয়ে দিতে পারবে, মুসলিমরা যে কোনো সময় কোনো হিন্দু বা অন্য কোনো ধর্মের ধর্মস্থান ধ্বংস করতে পারবে, জিহাদের ডাক দিতে পারবে, এগুলো ঠিক আছে।
এই জন্য দেওয়ানি আইনটা ইউনিফর্ম সিভিল কোড আনার জন্য দেশে যে একটা জনচেতনা জাগ্রত হচ্ছে সে ব্যাপারে এদের অসম্ভব দুশ্চিন্তা। স্যার কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের রাজ্যকে তো একটা সময় বুদ্ধিজীবীদের মানে একটা অংশ এখানে থাকেন বলে মনে করা হতো, বা ওয়েস্ট বেঙ্গল শিক্ষা সংস্কৃতি সবেতেই এগিয়ে ছিল। সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে চীনে কোথায় কি হলো, মাদাগাস্কারে কি হলো, বুদ্ধিজীবীরা হাতে মোমবাতি নিয়ে মিছিল করতে নেমে পড়লেন, অথচ দিনের পর দিন এই যে কামদুনিতে এত বড় ঘটনা ঘটলো, সন্দেশখালিতে এত বড় ঘটনাগুলো ঘটলো, আজকে যে মেয়েটিকে ধরে মানে চরম মানে মারধর করা হলো, এই ঘটনা পুরো আগুনের মতো ভাইরাল হয়ে গেল, কিন্তু কোনো বুদ্ধিজীবীকে হাতে কোনো মোমবাতি নিয়ে বেরোতে দেখা গেল না। তাহলে আমরা সাধারণ মানুষ বা সাংবাদিকরা বা মানে যারা রয়েছেন তারা আলোচনা করে আমরা কি করছি? তারা যদি বুদ্ধিজীবীরাই যদি পথে না নামে, কিছুই করছি না। বুদ্ধিজীবীরা যে একেবারে কিছু করেন তা নয়, করেন না তা নয়। মমতা ব্যানার্জি একবার দাঁড়িয়ে সিএ এর নিন্দে করেছিলেন, তাতে 4 জন বুদ্ধিজীবী যাদের আমি এককালে শ্রদ্ধা করতাম এখন করি না, তারা দাঁড়কাকের মধ্যে কে কে ছি ছি কে কে ছি ছি এইরকম মুখ বেদান করে কতগুলো কথা বলতে লাগলেন। কিন্তু তারা এই সমস্ত জিনিসের নিন্দা করবেন না। তারা দাড়ি ভিটে যেভাবে ওই ইসলামপুরেরই দাড়ি ভিটে যেভাবে 2টি নিরপরাধ ছাত্র খুন হয়েছিল তার নিন্দে করবেন না। তারা এখানে দেশে যেভাবে কিছু কিছু অঞ্চলে রোহিঙ্গিয়া বসিয়ে দেওয়া হচ্ছে জোর করে এবং সেখানে হিন্দুদের প্রাণ সংশয় হচ্ছে তার নিন্দে করবেন না। তখন সব মোমবাতি লুকিয়ে বাড়িতে লুকিয়ে বসে থাকবেন। তো এর পেছনে একটা গল্প আছে, পেছনে গল্প আছে যে আমাদের রাজ্যের একটি তো নেত্রী মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির মন্ত্র হচ্ছে সকলকে দিয়ে থুয়ে খাও। এই তথাকথিত বুদ্ধিজীবীদের প্রত্যেককে কিছু দিয়ে থুয়ে দেওয়া হচ্ছে এবং এর ফলে জিনিসটা যা দাঁড়িয়েছে সেটা হলো যে এরা তো পাচ্ছেন, তো পেলে পেটে খেলে পিঠে সয়, অতএব তারা যাচ্ছেন, তারা চুপ করে আছেন। কি আর করবে, লোকে গালাগালি দেবে, দিয়ে 2 দিন বাদে চুপ করে যাবে, ভুলে যাবে। তা আমি তো টাকাটা পেলাম, এইটাই হচ্ছে মূল মন্ত্র। কিন্তু স্যার একটা জিনিস দেখতে পেয়েছেন কি, যে এই ভোটটা শেষ হলো তারপর থেকেই পশ্চিমবঙ্গে গণপিটুনি, মহিলাদের ওপর অত্যাচার, ডাকাতি ইত্যাদির মতো মানে যে ঘটনাগুলো একসময় অত্যন্ত নিন্দাজনক বলে আমরা মনে করতাম, সমাজে যে কোনো এরকম ঘটনা ঘটলেই সবাই ছিচিৎকার করতো, সেই ঘটনার বারবারন্ত বেড়ে গেছে সর্বত্র। এমনটা কেন? নতুন কি হলো? 2021 সালেও হয়েছিল এই জিনিস, 2019 সালেও হয়েছিল এই জিনিস, সব সময়ই হয়, সব সময়। এবং তার আগে সিপিএম আমলেও এই জিনিস হতো নিয়মিত, নতুন কিচ্ছু নয় তো। তার কারণ এরা যে সিপিএম বা তৃণমূলের মতো দল, এরা আমাদের গণতন্ত্রে বিশ্বাস করে না। এদের ধারণা হচ্ছে যে পুলিশ এবং প্রশাসন তাদের দলদাস হয়ে কাজ করবে এবং সেই জন্য এইরকম ধরনের মারপিট করা হয়। এবং পুলিশের কাছে নালিশ করলে পুলিশ বলে কই কোথায়, কিছু তো দেখিনি, কোথায় শাহজাহান, কোথায় অমুক, কোথায় তমুক, খুঁজে পাওয়া যাচ্ছে না কারুকে, জয়ন্ত সিং কোথায়, সে খুঁজে পাচ্ছি না, এরকম ধরনের জিনিস এ করে আর কি। এইটা হচ্ছে আজকের পশ্চিমবঙ্গের প্রশাসনের চেহারা, প্রশাসন দলদাস, এবং এই দলদাস প্রশাসনের ফলেই আজকে এই সমস্ত খুন খারাপি, মারপিট, রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা এসব। আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, এই পাশের রাজ্যে উড়িষ্যায় ক্ষমতার বদল কিরকম মসৃণভাবে ঘটে গেল, পশ্চিমবঙ্গে হয় না। স্যার এই এক্ষুনি আপনি বললেন পুলিশ দলদাস, সেই প্রসঙ্গেই আপনাকে আরেকটা প্রশ্ন করি, যে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে রাজ্যে 355 ধারা চালু হোক এবং পুলিশকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হোক। আপনি সহমত? এর সঙ্গে সহমত? না, আমি সহমত নই। আমার মনে হয় যে 355 ধারা চালু করে কোনো লাভ হবে না। 355 ধারা অ্যাডভাইসারি, তাতে রাজ্য সরকারকে কিছু পরামর্শ দেওয়া হচ্ছে মাত্র। যেটা করতে হবে আমার মতে করা উচিত সেটা হলো অ্যাফস্পা, আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, সেইটা এই রাজ্যে চালু করতে হবে অ্যাফস্পা, এবং সেইটা করতে পারলে রাজ্যের চেহারা খানিকটা বদলাতে পারে, তাছাড়া কিছু হবে না। স্যার আপনি যে কথাটা বলেন আফস্পা, এইটা একটু যদি আমাদের দর্শকদের জন্য একটু বিশ্লেষণ করে বলেন। দেখো, আফস্পা বিশ্লেষণ করা বা ব্যাখ্যা করা একটু সময়, এইটুকু সময়ের মধ্যে খুব কঠিন কাজ।
এটাতে ব্যাপার হচ্ছে যে খুব উপদ্রুত এলাকাগুলো এই আইন প্রয়োগ করা হয়। কাশ্মীরে হয়েছিল, নাগাল্যান্ডে হয়েছিল, মিজোরাম, মণিপুরে হয়েছিল, এরকম বিভিন্ন জায়গায়, ত্রিপুরায় কিছু সময়ের জন্য হয়েছিল। এগুলোতে যে সমস্ত আমাদের প্রতিরক্ষা বাহিনী আছে, প্রতিরক্ষা বাহিনীকে কিছু বিশেষ ক্ষমতা দেয়া হয়, যার ফলে তারা এইরকম ধরনের ঘটনা আটকাতে পারে, এগুলোকে যাতে না ঘটে সেরকম কিছু করতে পারে। স্যার, একটু অমর্ত্য সেনের প্রসঙ্গে আসি। নোবেল লরিয়েট অমর্ত্য সেন তিনি বলছেন যে বিপুল অর্থ ব্যয়ে অযোধ্যার রাম মন্দির নির্মাণ হয়েছে এবং সেটা বিজেপিকে এই বিষয়ে দুষছেন তিনি বলছেন যে রাম মন্দির নিয়ে দেশের প্রকৃত চেহারাকে ঢেকে ফেলার চেষ্টা করা হয়েছে এবং এসব কারণেই অযোধ্যা বিধানসভা কেন্দ্রের ফৈজাবাদ লোকসভা আসনে বিজেপির ভরাডুবি হয়েছে। কি বলবেন? শোনো, অনেকেই জানেন না যে অমর্ত্য সেন যে অর্থনীতিতে নোবেল পেয়েছেন, এই অর্থনীতিতে নোবেল অমর্ত্য সেন অনেক দিন আগে পেয়েছেন আরেকজন ফ্রিডরিখ ফন হাইক বলে। ফ্রিডরিখ ফন হাইক, HAYEK, এই নামটা গুগল করলে পাওয়া যাবে, আরও তথ্য পাওয়া যাবে। এই হায়েক শুরুতে অস্ট্রিয়ান ছিলেন, পরে ইংল্যান্ডে গিয়ে বসবাস করেন। হায়েক বলেছিলেন যে অর্থনীতিবিদদের একটা দোষ আছে, তারা সব বিষয়ে নাক গলায়। এ নাকটা গলানো উচিত নয়, তারা অর্থনীতি নিয়েই থাকুক, অন্য যে সমস্ত বিষয় আছে সেই সব বিষয় নিয়ে ভাববার লোক আছে, তাদের সেই সব বিষয়ে চিন্তা ভাবনা আছে। অমর্ত্য সেন তো অর্থনীতিবিদ। অমর্ত্য সেনকে এই অর্থনীতিতে বেশ কিছু মৌলিক কাজ করেছেন, বিশেষ করে 1943 সালে দুর্ভিক্ষ নিয়ে অমর্ত্য সেন কিছু মৌলিক তথ্য দিয়েছেন বা কিছু অনুসন্ধান করেছেন। তাই বলে সব বিষয়ে উনি নাক গলাবেন, সেই অধিকার ওকে কে দিয়েছে? অমর্ত্য সেন যে কথাটা বলছে যে অযোধ্যায় হেরে গেছে বা ফৈজাবাদে হেরে গেছে, তাতে কি হয়েছে? সারা ভারতে তো হারেনি, সারা ভারতে তো ওর পেয়ারের দল জেতেনি বা ওর পেয়ারের জোট জেতেনি। সেটা সম্বন্ধে কি বলবেন উনি? অযোধ্যায় হেরে গেছে কি ফৈজাবাদে হেরে গেছে কি বেনারসে কম ভোট পেয়েছে, এই নিয়ে অমর্ত্য সেন ধেই ধেই করে নাচছে। একই সঙ্গে অমর্ত্য সেন আরেকটা কথাও বলছেন যে ভোটের ফলাফলই বলে দিচ্ছে যে ভারত হিন্দু রাষ্ট্র নয়, এবং একই সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অর্থনীতিবিদ তিনি বলছেন যে এই যে রাম মন্দির নির্মাণে যে বৈভব দেখানো হয়েছিল সেটা দিয়ে নাকি ভারতকে হিন্দু রাষ্ট্র বলে প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু যে ভারতবর্ষে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর বা সুভাষচন্দ্রের মতো মানুষ জন্মেছেন, সেই দেশে এই চেষ্টার কোনো ফলাফল এই ফল কিছু হবে না, এবং ভারতের অন্তরাত্মাকে এমনি করে নাকি উপেক্ষা করার চেষ্টা করা হয়েছে। এই প্রয়াস এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন চেয়েছেন। ঠিক। অমর্ত্য সেনকে আমি কিছু প্রশ্ন রাখছি। অমর্ত্য সেন, আমি অতি ক্ষীণ লোক, অতি দিনহীন লোক। অমর্ত্য সেন আমার প্রশ্নের উত্তর দেবেন বলে মনে হয় না। কিন্তু অমর্ত্য সেন যে নেতাজি সুভাষচন্দ্র আর রবীন্দ্রনাথের নাম করলেন, এরা তো 1941 সাল থেকে ভারতের সঙ্গে সম্পর্কহীন। রবীন্দ্রনাথ মৃত আর সুভাষচন্দ্র বিদেশে চলে গেছেন। তার 6 বছর বাদে যে দেশ ভাগ হলো এবং সেটা হিন্দু মুসলিম ভিত্তিতে ভাগ হলো, এটা যদি ওরা দেখতেন তাহলে কি বলতেন? সেটা সম্বন্ধে অমর্ত্য সেন কিছু বলুন। অমর্ত্য সেন আরও বলুন যে অমর্ত্য সেনের বাড়ি তো ঢাকায় ছিল, সেই বাড়িটা উনি মাঝে মাঝে জানতো, সেই বাড়িটা দখল করতে পারেন তো? সেই বাড়ির চারপাশেই যত হিন্দু ছিল, ঢাকা শহরে হিন্দু বেশি ছিল, মুসলিম কম ছিল। এই ঢাকা শহরে যে হিন্দু বেশি ছিল, সেই হিন্দুরা এখনো সেখানে গিয়ে তাদের ঘরবাড়ি সম্পত্তি সেগুলোকে উপভোগ করতে পারে তো? এটা সম্বন্ধে অমর্ত্য সেন কিছু বলুন। এই অমর্ত্য সেন হচ্ছে গিয়ে যখনই ওরা নিজেদের বিষয়ের বাইরে যান, তখনই এরা ভণ্ডামি করতে আরম্ভ করেন। অর্থনীতিতে ঠিক আছে অমর্ত্য সেন, অর্থনীতির বাইরে গেলেই উনি ভণ্ডামি করতে আরম্ভ করেন, এবং ভণ্ডামি করতে করতেই যখন একেবারে আগল ভেঙে যায় আর কি, যা খুশি তাই বলতে থাকেন যে নেতাজি সুভাষচন্দ্র আর রবীন্দ্রনাথ কি বলতেন। আর মোহনদাস গান্ধীর কথা তো একটুখানি আগেই বললাম। মোহনদাস গান্ধী হিন্দু মানসিকতা এবং হিন্দুর আত্মসম্মানে যে আঘাত হেনে গেছেন, তার থেকে আমরা কবে নিষ্কৃতি পাবো জানি না। তবে এখন অনেকটা হিন্দু চিন্তা অনেকটা তৈরি হয়েছে এবং এখন হিন্দু ভাবতে শিখেছি যে আমাদের প্রতি অন্যায় হয়েছে। মোহনদাস গান্ধীও অন্যায় করেছে, আরও বহু লোক অন্যায় করেছিল।
সংসদে কল্যাণের চুকিতকিত এবং সংসদের টেনে ঘুম দিচ্ছেন মহুয়া সায়নী, এমন দৃশ্য আমরা দেখতে পেয়েছি, কি বলবেন এরপর? এর কি মানুষ নাকি? যে একটা 70 ছুঁচি বয়সের একটা লোক, জলহস্তির মতন চেহারা, সে দাঁড়িয়ে চুকিতকিত করছে। আর ওখানে সংসদে বাকি যত লোক আছে যারা বাংলা বোঝে না, তারা ভাবছে বাঙালিদের এমন অবস্থা হলো যে এদের সব দেশে পাঠাচ্ছে, সংসদ এদের সমস্ত সংসদে পাঠাচ্ছে। আর বাকিরা কি করবে? ওই যে সায়নী ঘোষ যে মহাদেবকে কন্ডম পড়িয়েছিল, সে তো বুঝতেই পারছে না কি হচ্ছে, সে তো লেখাপড়াই জানে না কি হচ্ছে। তো তাদের কাছ থেকে তুমি কি আশা করো? আপনাদের দল বলেছিল যে, দাবি করেছিল যে 2026 সালে নাকি আর এই সরকারই থাকবে না। এই যে দাবিটা আপনাদের দল থেকে করা হয়েছিল, সেটা কিভাবে ফলপ্রসূ হবে? এই দাবিটা সম্বন্ধে আমার বক্তব্য হচ্ছে, আমাদের দলকে অনেক ঘর গুছোতে হবে, সেই কাজটা এখনো বাকি আছে। সেই কাজটা যদি, সেই ঘরটা যদি গুছিয়ে না নিতে পারে, তাহলে এই ভবিষ্যৎবাণী ফলপ্রসূ হবে না। সেটাকে বিজেপিকে, আমি তো এখন দলের কেউ নই, আমি দলের প্রাথমিক সদস্যও নই, কিন্তু দলের প্রতি সমর্থন আছে। এই পর্যন্ত 30 বছর ধরে দলটা করেছি, কিন্তু দলের প্রাথমিক সদস্য নই। কিন্তু বাইরে থেকে বলি যে আমাদের দল যদি এই ব্যাপারটাতে নিজেদের ঘর গুছোতে মনোযোগ না দেয়, তাহলে 2026 সালে কিচ্ছু হবে না। স্যার, একটা শেষ প্রশ্ন করব যে জি বাংলার যে মানে জনপ্রিয় রান্নার শো এর সঞ্চালিকা ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়, তিনি বাংলাদেশের একটি শোতে গিয়ে কিছু কথা বলেছিলেন, যার পরিপ্রেক্ষিতে তার কাছে প্রচুর তিনি ট্রোলড হয়েছেন, প্রচুর তাকে নিয়ে নানা রকম কথাবার্তা হয়েছে, এবং তিনি তার জন্য ক্ষমাও চেয়েছেন প্রকাশ্যে একটা ভিডিও করে। কিন্তু তারপরেও তাকে খুন বা ধর্ষণের হুমকি আসছে, এবং তিনি এতটাই ভীত সন্ত্রস্ত যে ছেলেকে স্কুলে পর্যন্ত পাঠাতে পারছেন না, তার ছেলেকেও প্রাণনাশের হুমকি আসছে। কি বলবেন? বাজে কথা এগুলো। কেউ এখানে এই সমস্ত কেউ করে না, এগুলো বাংলাদেশ হলে করতো। উনি বাংলাদেশে গিয়ে গরুর মাংস খাওয়া নিয়ে খুব উচ্ছ্বাস করেছিলেন, শুয়োরের মাংস খাওয়া নিয়ে করেন না তো? করেননি কেন? উনি বাজে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন। উনি যা কাজ করেছিলেন সেটা নিন্দে হয়েছে, এবং সেই নিন্দেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য উনি এই সমস্ত আবোল তাবোল কথা বলছেন।